দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী। তিনি ভূমিকম্প প্রকৌশল বিশেষজ্ঞ। অনেক ধন্যবাদ ডক্টর মেহেদী আহমেদ আনসারী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু আপনার কাছে জানতে চাই, এই যে ভূমিকম্প হলো, এর উপরে আসলে বিশেষজ্ঞরা মহড়ার উপর গুরুত্ব দিচ্ছেন। মহড়া আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কিভাবে সেটা করা যেতে পারে, এবং আর কি কি বিষয়ের উপর আসলে গুরুত্ব এই মুহূর্তে দেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে মহড়া হচ্ছে পরের ব্যাপার। প্রথমে হচ্ছে আপনার ভবনটা যদি ঝুঁকিপূর্ণ থাকে তাহলে মহড়া দিয়ে লাভ হবে না, কারণ আপনার মহড়া তখনই কাজ করবে যখন বিল্ডিংটা মজবুত থাকবে এবং আপনার বিল্ডিং থেকে আর্থকোয়েকের পরে নিচে নেমে যেয়ে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নেমে যাবেন। এখন তবে বিল্ডিংটা যদি মজবুত না থাকে, যদি বিল্ডিং ভেঙে পড়ে, তাহলে মহড়া কার এগেনস্টে করবেন? কারণ মহড়া মানে হচ্ছে আপনার বিল্ডিং থেকে ডিসিপ্লিন ওয়েতে বের হয়ে যাবার ব্যাপারটা, যেটা ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পরের ঘটনা। তো আমি মনে করি যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ঢাকা শহরের বা অন্যান্য শহরগুলোর মধ্যে কোন বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ আর কোনগুলো ঝুঁকিপূর্ণ না, এই সেগমেন্টটা করে ফেলা। কারণ তাহলে আমরা বুঝবো প্রায়োরিটি অনুযায়ী যে এই বিল্ডিংগুলো মজবুত আছে, এই বিল্ডিংগুলো মজবুত নাই, আমরা ওগুলার পিছিয়ে ইনভেস্ট করব। এইটা আমাদের আসলে ইমিডিয়েটলি শুরু করা উচিত। এইগুলা সহজ অল্প সময় করার জিনিস না, বাট ইনিশিয়াল যে চেকিংটা বিল্ডিং এর, সেটা হয়তো আমাদের করতে এক বছর মতো লাগবে। আর পরবর্তীতে লং টার্মে আপনাদের যে বিল্ডিং গুলো খারাপ সেগুলো মজবুতিকরণের একটা প্রকল্প নিতে হবে। এই প্রকল্প বা এই যে নলেজটা, সেটা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যখন 2013-তে রানা প্লাজা ঘটনা ঘটলো, তারপরে কিন্তু আমরা এই কি বলা উচিত, এই যে ম্যাথোডোলজি আমরা ডেভেলপ করেছি এবং লেবার মিনিস্ট্রি আন্ডারে আমরা এটা করতে সক্ষম হয়েছিলাম। বিল্ডিং গুলাকে প্রায়োরিটাইজ করে যে এইগুলা খারাপ, এটা ভালো, সেই অনুযায়ী করার ফলে এখন কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রি প্রায় $25 বিলিয়ন ইন্ডাস্ট্রি। আমি মনে করি এই 5.7 আর্থকোয়েকটা আমাদের সবার জন্য একটা পাথেয় হিসেবে দেখাবে। একটু আপনাকে থামাবো, যদি বলি আপনি মেথোডোলজির কথা বলছিলেন, মেথোডোলজি আসলে আপনারা করতে সক্ষম হয়েছেন আবিষ্কার করতে, কিন্তু সেটা কি আসলে পরবর্তীতে কোথাও প্রয়োগ করা হয়েছে? কারণ এরপরেও আমরা অনেক দুর্ঘটনার ঘটনা দেখেছি। না, লেবার গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু ওই ধরনের ঘটনা ঘটেনি। আপনি যদি খেয়াল করে দেখেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি না, কিন্তু এছাড়াও আমরা যদি কিছুদিন আগেও বেলি রোডের ঘটনা বলি, এর আগে এফআর টাওয়ারের ঘটনা বলি, অগ্নিকাণ্ডের ঘটনাও বলি। আমি বুঝছি আপনি ফায়ারের কথা বলছেন, ফায়ার হ্যাজার্ড, আর আমি বলছি হচ্ছে বিল্ডিং কলাপসের কথা। রানা প্লাজাতে একটা 8-9 তলা বিল্ডিং ভেঙে 1130 জন লোক মারা যায়। সেটা হচ্ছে বিল্ডিং এর স্ট্রাকচারাল ক্যাপাসিটির কথা আমি বলছি। স্ট্রাকচারাল মানে বিল্ডিংটা ঠিকই কিন্তু স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, নট ফায়ারের উপর ডিপেন্ড করে। ফায়ার হচ্ছে আপনার এডিশনাল একটা জিনিস। ফায়ার হচ্ছে আপনি ইলেকট্রিক্যাল এবং ফায়ার সেফটি যদি না থাকে তাহলে ওটা আগুন লাগে। যদি আর্থকোয়েক হয় তারপরও তো আসলে ফায়ারের একটা ঘটনা ঘটতে আরো ফায়ারের লাগার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। যেটা বলি আপনি বোঝার চেষ্টা করেন, বিল্ডিংটা টিকবে হচ্ছে স্ট্রাকচারালি যদি সঠিক থাকে। ফায়ারের ব্যাপারটা হচ্ছে আপনি যদি লাইনটা শর্ট সার্কিট হয়, আমার যদি গ্যাস পাইপলাইন বাস্ট হয়, তখনই ঘটবে। তো প্রথম হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিল্ডিংটাকে মজবুতিকরণ করা। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আপনার বিল্ডিং এর ইলেকট্রিক্যাল সেফটিটাকে মজবুতিকরণ করা। থার্ড হচ্ছে ফায়ার সেফটিটাকে মজবুতিকরণ করা। আপনি যদি বিল্ডিং এ কলাপস করে তাহলে আপনার ফায়ার আর ইলেকট্রিক ভালো থেকেই কি লাভ হবে? জি, তাহলে এই মজবুতিকরণটা আসলে কিভাবে করা সম্ভব? এটাই তো, ফার্স্টে আপনাকে ঠিক করতে হবে যে কোন, মানে চিহ্নিত করতে হবে যে কোন বিল্ডিং গুলো আমাদের স্ট্রাকচারালি সেফ অর আনসেফ। আনসেফ যে বিল্ডিং গুলা, যেগুলো সেফ বিল্ডিং, সেগুলাকে আমরা আলাদাভাবে ছেড়ে দিয়ে সেগুলাকে বলবো যে আপনাদের কোনো বিল্ডিং এ কিছু করার দরকার নেই। আর যেগুলো আনসেফ বিল্ডিং, সেগুলোর মালিককে ডেকে বলতে হবে যে আপনি একটা টাইমলাইন দিয়ে দিতে হবে যে আপনাকে আমরা 6 মাস বা 1 বছর দিলাম, আপনি বিল্ডিংটাকে মজবুতিকরণ করেন, না হলে রাজুক এসে ওটাকে হস্তক্ষেপ করে রাজুক তার বিল্ডিং পারমিট দিবে না, অর্থাৎ রাজুক ওখানে বসবাস উপযোগিতা নিষিদ্ধ ঘোষণা করবে। আমাদের সাথে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আছে, আপনি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন করতে চান স্যারকে। মানে আমি যেহেতু বিশেষজ্ঞ না এবং আমার সামনে যারা আছেন তারা সকলেই বিশেষজ্ঞ, আসলে আমি আমার 3 জনের কাছে মানে ঢাকা শহরের একজন জনগণ হিসেবে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে এখানে মানে সেন্ট্রাল, আমরা যে আমাদের দেশে যে সেন্ট্রালাইজেশনের একটা ব্যাপার আছে, যে সবাই ঢাকামুখী, সবাই শহরমুখী থাকে সবসময়, এটার এই চাপটা থাকে কিনা, মানে জনবসতির একটা চাপ থাকে কিনা এটার মধ্যে? এটাকে পপুলেশন ডেনসিটি তো ঢাকা অনেক বেশি, অনেক বেশি, ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দ্য ডেন্সেস্ট
ওয়ার্ল্ডে বা ঢাকা। তো অটোমেটিক্যালি আপনি যেটা বলছেন সেটা তো আরেকটা জিনিস, কারণ ঢাকায় আমাদের যে একটা এস্টিমেট এই যে বিল্ডিং গুলো, কিন্তু আমাদের ঘুরে ফিরে একটা জিনিসই আমাদের বারবার আর্থকোয়েকের ক্ষেত্রে বলা হয়। আপনি জানেন যে 2023-এ যখন 6 ফেব্রুয়ারি টার্কিতে আর্থকোয়েক হলো, ব্যাক টু ব্যাক দুইটা 7 ম্যাগনিটিউড, প্রায় 50,000 লোক মারা গেছে, ভবন চাপা পড়ি। এবং আর্থকোয়েকে বলা হয় যে 90% মানুষই মারা যায় বিল্ডিং চাপা পড়ে, আর 10% মানুষকে আপনি বিভিন্ন উদ্ধার যন্ত্র দিয়ে উদ্ধার করতে পারবেন। বাট ইনভেস্টমেন্ট কিন্তু আপনার যন্ত্রপাতিতে অনেক বেশি। এখন আপনি একটা 5 কাঠা প্লট যদি আপনি মজবুতিকরণ করতে যান 50 লাখ খরচ, কিন্তু আপনি যদি একটা উদ্ধার যন্ত্র কিনতে যান দেখবেন যে 10 কোটি 15 কোটি টাকা। আপনি ফায়ার সার্ভিসের যে ইকুইপমেন্ট গুলো আছে দোজ আর ভেরি এক্সপেন্সিভ। তাই আপনি ইনভেস্ট করবেন কোথায়? আর ফায়ারের যে ইকুইপমেন্ট গুলো বা আমরা যন্ত্রপাতি যে সার্চ অ্যান্ড রেস্কিউ, সেগুলো কিন্তু সরকারের দায়বদ্ধতা, সরকারকে কিনতে হয়। আর বিল্ডিং মজবুতিকরণ কিন্তু পুরোটাই হচ্ছে সাধারণ জনগণ করবে, তার নিজের টাকায় করবে। তো আমি মনে করি যে আমাদের এই বার্ডেনটা ইমিডিয়েটলি রাজুককে একটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত, সিডিএকে একটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে আপনার শহরে যে বিল্ডিং গুলো আছে সেটা ঝুঁকি মুক্ত ঝুঁকিপূর্ণ সেটা চিহ্নিতকরণ করে সরকারের কাছে একটা সার্টিফিকেট জমা দেবে। এবং আমাদের বাংলাদেশে প্রায় 50 থেকে 60টা ক্যাপাসিটি আলা কোম্পানি আছে যারা এটা করতে সক্ষম, কারণ রানা প্লাজার পরে এই কোম্পানিগুলোকে কিন্তু আমরা ক্যাপাসিটি করেছি, বাড়িয়েছি থ্রু মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড ম্যান পাওয়ার। অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান আছেন, আমরা একটু তার কাছে যেতে চাই। আপনার ইন্টারভিউ আরেকটা আসলে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়ছিলাম যে বিভিন্ন সময় যে ছোট ছোট ভূমিকম্পগুলো সংঘটিত হচ্ছে, আপনি এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন, বিশেষজ্ঞ হিসেবে ইতিবাচক বলছেন। কেন আসলে এটা যদি একটু বিশ্লেষণ করে বলেন? জি জি, এটা ইতিবাচক এই জন্য, যেটা আমি একটু আগেও বলেছিলাম, যে ভূমিকম্প প্রবণ অঞ্চলে যে ফল্ট লাইনটা, তার তো একটা সেখানে যে শক্তিটা সঞ্চিত হচ্ছে, কেউ বলছে 1000 বছর ধরে, কেউ বলছে কয়েকশো বছর ধরে, কারণ এর মধ্যেও তো এই জন্য যে টোটাল যে পরিমাণ শক্তিটা এখানে জমীভূত হচ্ছে সেটা জমীভূত থাকবে না, কোনো না কোনো সময় এটা বেরিয়ে আসতেই হবে। সেটি হচ্ছে এই ভূমিকম্প প্রবণ অঞ্চলের নিয়ম। তাহলে যে পুরো সঞ্চিত যে শক্তিটা, সেটা যদি ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে ডিফিউজ হতে থাকে, একটু একটু করে বের হয়ে আসতে থাকে, তাহলে টোটাল যে এনার্জিটা যেখানে জমা হয়েছিল সেটার কিন্তু চাপটা আলটিমেটলি কমে যাবে। আপনি একটা কলসে যদি অনেক পানি ভর্তি করে রাখেন, এর মধ্যে যদি চারদিকে কয়েকটা ছোট ছোট ছিদ্র করে দেন, ফর এক্সাম্পল, ভূমিকম্পে আমরা আর্টিফিশিয়াল ছিদ্র করতে পারবো না, আমি অ্যানালজিটা বলছি, তাহলে কলসের তলায় যে পরিমাণ চাপ ছিল, পানিগুলি আস্তে আস্তে নানান দিক থেকে বের হয়ে যাওয়ার ফলে টোটাল চাপের পরিমাণ কিন্তু কমে যাবে। তো ছোট ছোট ভূমিকম্প যদি হতে থাকে, যেমন যেটা বাংলাদেশে হয়ে গেল 5.7 অথবা 5.5, এটা কিন্তু ভূমিকম্পর স্কেলে বড় কোনো ভূমিকম্প না, এটাকে ভূমিকম্পের মাত্রায় বড় ধরা হয় না। বাংলাদেশে এটা বড় হয়ে গেছে যেহেতু আমাদের বিল্ডিংয়ের কোয়ালিটিগুলি খুবই খারাপ, এই জন্য, এবং ঘনবসতি এলাকা, এই জন্যই আমি বলছি যে ছোট ছোট ভূমিকম্প যদি ঘটতে থাকে তাহলে এটা বরং আমাদের জন্য একটা মন্দের ভালো, এটা বরং আমাদের জন্য একটা ভালো খবর। কারণ ভূমিকম্প এখানে শক্তি সঞ্চিত হচ্ছে ওই অঞ্চলে, ভূমিকম্প ঘটবেই সোনার ও লেটার, আজকে হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, কিন্তু ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে টোটাল শক্তিটা ডিফিউজ হতে থাকলে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনাটা অনেকটাই রহিত হয়ে যাবে। একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি যদি বলেন, স্কুল, কলেজ, কমিউনিটি লেভেলে আসলে ট্রেনিং দেওয়াটা কতটা জরুরি, বা ট্রেনিংয়ের কাজগুলো আসলে এখন থেকে কিভাবে শুরু করা যায়? জি ধন্যবাদ। আমি মনে করি এটাই সবচেয়ে বেশি জরুরি এই মুহূর্তে বাংলাদেশের জন্য। একটু আগে আমাদের প্রাজ্ঞ একজন আনসারি সাহেব বলে গেলেন যে আসলে ড্রিলটা অত ইম্পর্টেন্ট না। আমি হালকাভাবে ওনাকে শুনছিলাম দূরে বসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যে মহড়া, আমাদের যে ড্রিল, এটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হওয়া প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষিতে। কারণ বাংলাদেশে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে, বাস্তবতা হচ্ছে আপনি বিল্ডিংগুলো রাতারাতি অ্যাসেস করতে পারবেন না। যে বিল্ডিংগুলো মানে বাসযোগ্য না, সেগুলিকে আপনি ভেঙে ফেলতে পারবেন না তাৎক্ষণিকভাবে, কারণ বাস্তবতাটা বুঝতে হবে। এখানে মানুষ প্রাইভেটলি থাকে বাড়িগুলোতে। তারপরে বিল্ডিং কোড মেনে নিয়ে কতটা নতুন বিল্ডিং হয়েছে, ডক্টর আদিল একটু আগে বলছিলেন যে সেটা খুবই মানা হয় না বাংলাদেশে। এটা একটা অন্য প্রসঙ্গ, যে পরিমাণ অনিয়ম হয়, যে পরিমাণ নিয়মের ব্যত্যয় হয়, যে পরিমাণ দুর্নীতি হয়, তার ফলে আমাদের এইসব বিল্ডিংয়ের কোডের উপর আস্থা আরও কম।
তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, মানুষকে যদি প্রস্তুতি নিতে হয়, এই যে মহড়াটাই বরং আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পন্থা। যে যদি আপনি একটা ভালো বিল্ডিংয়ে থাকেন তাহলে আপনি কি কি করতে পারেন, একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে থাকলে কি করা উচিত, এবং যদি খুবই খারাপ বিল্ডিংয়ে থাকেন তাহলে এটাতে বাস না করাই উচিত। তো এই জন্য মহড়াটা হতে হবে সমাজের সর্বস্তরে। আমার দৃষ্টিতে এটা আমাদের কালচারের অংশ করে ফেলতে হবে, স্কুলে, কলেজে, কমিউনিটিতে। এবং সেইখানে আপনি মানুষের মধ্যে মানে যেটাকে বলে যেটা আর কি, প্যানিক ছড়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা শুধু যাতে বুঝতে পারি যেটা আমরা ভূমিকম্প প্রবণ এরিয়াতে বাস করি, যেমন আমরা বন্যা প্রবণ এরিয়াতে বাস করি, তাই না? বাংলাদেশ জলোচ্ছ্বাস প্রবণ এরিয়াতে বাস করি, এগুলি নিয়ে আমরা বাস করি। এগুলি নিয়ে প্যানিক যাতে না করে মানুষ, কিন্তু তার দায়িত্বটা যাতে বুঝতে পারে যে কিভাবে সে মানে যদি ভূমিকম্পের আভাস হয় অথবা শুরু হয়েছে, তাহলে খুব সিস্টেমেটিক ওয়েতে কার কি ভূমিকা থাকবে। সর্বাগ্রে প্রত্যেকটা বিল্ডিংয়ের লোকজনকে আগেই ঠিক করতে হবে, যদি ভূমিকম্প হয় তা আমার জন্য ইভাকুয়েশন জোনটা কোথায় হবে। এটা কি আমার বাড়ির সামনে, নাকি দৌড়ে গিয়ে একটা বড় একটা মাঠে? অর্থাৎ আগের থেকে এটা ম্যাপ আউট করতে হবে। নিজেরা জানতে হবে যে আমার ভূমিকম্প হলে আমার স্থান হচ্ছে ওইটা। তাহলে হুড়াহুড়ি হবে না, দৌড়াদৌড়ি হবে না, মানুষ একজনের উপর মানে পদপৃষ্ঠ হয়ে মানুষ মারা যাবে না। এবারের এটা হচ্ছে ভূমিকম্পে একটা আসলে প্রথম। আপনি যেটা বলছিলেন, খুব বড় মাত্রার ভূমিকম্প ছিল না, তারপরেও আসলে 600-রও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে অনেকেই আসলে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করার কারণে আহত হয়েছেন। আমরা একটু এক্স্যাক্টলি কথাটাই আমি জি, বলছি যে জি, জি। ড্রিলটাই আমাদের দেশে, মহড়াটাই আমাদের দেশে সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে। প্যানিক না, মানুষ প্রস্তুত অধ্যাপক হবে, আদিল, মানুষ জি। বুঝবে, শিক্ষিতভাবে মানুষেরা জিনিসগুলো ডিল করবে। আমি কিন্তু একটু আগে বলেছি 5.5 মাত্রা ভূমিকম্প কিন্তু বড় কোনো ভূমিকম্প না।